শেষ পর্যন্ত মন্দারকে নিজের বাড়িতে নিয়ে আসলো রোহিণী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বারবার করে অরুণাবকে জিজ্ঞেস করতে থাকে শ্যামলী, অহনার সাথে কি কথা বলছিলে, অহনার সাথে কি প্ল্যান করেছিলে বলো। সবটা কিন্তু আমি রেকর্ড করে নিয়েছি, এরপর কিন্তু আমি বাড়িতে গিয়ে সবটা বলে দেব। তখন কি ভালো হবে? এখনই বলে দাও, যা বলবার এখনই বলো। কিন্তু অরুণাব কি বলবে কিছুই বুঝতে পারে না, আর ভাবে শ্যামলীর হাত থেকে এখন আমাকে নিজেকে বাঁচাতে হবে, আর তার জন্য যা যা করতে হয় আমাকে সবটাই করতে হবে। প্রিয়া তখন বলে, কিরে দাদাভাই চুপ করে আছিস কেন, বল অহনার সাথে তুই কি কথা বলছিলিস। এর মধ্যে অরুণাব মাথা ঘোরার অ্যাক্টিং করে পড়ে যায় আর বলে, শরীরটা খুব খারাপ লাগছে। শ্যামলী তাড়াহুড়ো করে চোখে মুখে জল ছেটাতে থাকে আর বলে, অরু দাদা আপনি ঠিক আছেন তো অরু দাদা? তখনই অরু বলে, আমি একদম ঠিক আছি। আসলে তুমি তো জানোই আমার বড় একটা রোগ হয়েছে, কদিনই বা আর বাঁচবো। তবে আমি তো শিক্ষা পেয়েছি, তাই আমি অহনাকেও শিক্ষা দিতেই গেছিলাম। আমি অহনাকে এটাই বলছিলাম যে অনিকেত আর শ্যামলীর মধ্যে অহনা তুমি এসো না, ওরা একে অপরের জন্যই যেন এই পৃথিবীতে এসেছে, মেড ফর ইচ আদার। আর শ্যামলী যেভাবে আমাদের বিজনেসটাকে সামলাচ্ছে, অনি যেভাবে সংসারটাকে আগলে রেখেছে, সব কিছুই ওরা দুজনা করছে। তুমি ওদের দুজনের মধ্যে চাইলেও আসতে পারবে না। আমি এই কথাগুলোই অহনাকে বোঝাচ্ছিলাম, ব্যাস আর কিছুই না। শ্যামলীর একটু সন্দেহ হতে থাকে, কিন্তু যেহেতু অরুণাব অসুস্থ হয়ে পড়েছিল, তাই শ্যামলীও সেইভাবে বিশেষ কিছু জিজ্ঞেস করতে পারে না। অরুণাব তখন বলে, বিশ্বাস করো শ্যামলী, আমি এই কথাগুলোই বলছিলাম। আমি কেন খারাপ কথা বলতে যাব? আমি তো এমনিই জলে ডুবে আছি, আরও আমি জলে ডুবতে চাই না, বিশ্বাস করো তুমি। এরপর অরুণাবকে চলে যেতে বলে শ্যামলী। তখনই প্রিয়া বলে, শ্যামলীদি তুই ওকে ছেড়ে দিলি, এটা কিন্তু ঠিক হলো না। তখন শ্যামলী বলে, আসলে যেভাবে অসুস্থ হয়ে গেল, চাপ দিয়ে তো কিছু কথাও জানা গেল না। আচ্ছা ক্যান্সারে কি নিতে হয় না কেমো না কি যেন বলে, ওগুলো নেয় অরু দাদা? ব্যাপারটা বেশ রহস্যজনক, তাই না? আগে কোনোদিন এরকম অজ্ঞান হতে আমি দেখিনি। প্রিয়া তখন বলে, আমিও দেখিনি, কি জানি হঠাৎ করে আবার কি হলো। চল আমরা বরং বাড়ির দিকে যাই। এরপর শ্যামলী আর প্রিয়াও বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে রোহিণী তো প্রচণ্ড রেগে যায়। মন্দার কেন ড্রিঙ্ক করবে, সেই জন্য ঘরে এসে রাগারাগি করতে থাকে। মন্দার এসে বলে, শোনো তোমার সাথে কিছু কথা বলার আছে। রোহিণী বলে, আমার সাথে আবার কি কথা বলবে? তুমি মদ খাওয়ার কথা বলবে তো? হবে না হবে না, সে সব কিছু হবে না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। মন্দার তখন বলেন, না না আমি ওই কথা বলতে এখানে আসিনি, আসলে আমাদের এই ডেরা চেঞ্জ করতে হবে। আমি আপনাকে এবারে পাচার করে দেব, আপনি শ্যামলীর মতন চলে যাবেন নিজের বাড়িতে, আর আমি ওই জঙ্গলে পড়ে থাকবো। রোহিণী তখন বলে, তোমার কি মাথা খারাপ নাকি মন্দার? জঙ্গলে থাকলে তো এমনিতেই মশার কামড়ে তুমি শেষ হয়ে যাবে। তখনই মন্দার বলে, আর কি করতে পারি, এছাড়া আর কোনো উপায় নেই। অলোক সুরনের লোকরা আমার খবর পেয়ে গেছে, ওরা আমার খবর সবার থেকে নিয়ে বেড়াচ্ছে। আমার একটা ছেলে, সে আমাকে ফোন করে বলল। রোহিণী তখন বলে, কি বলছো মন্দার? আচ্ছা মন্দার, তুমি যে বলেছিলে গ্রামের সবাই তোমাকে ভালোবাসে, তোমাকে শ্রদ্ধা করে, তাহলে এখন এই সমস্ত করছে কেন ওরা? মন্দার বলে, দিদিমণি আপনি কিছুই জানেন না, জানেন তো আসলে ওরা সবাই টাকার জন্যই আমাকে ভালোবাসতো। গ্রামে যখন যার টাকা লেগেছে সবাই আমার কাছেই আসতো। টাকার জন্য মানুষ বিক্রি হয়ে যায়, সেটা আপনি জানেন না? রোহিণী বলে, এই তো বেশ তুমি করে বলছিলে, আবার কি হলো? তখনই মন্দার বলে, যাই হোক তোমাকে আমি পৌঁছে দেবো কলকাতায়, ব্যবস্থা করে দেবো, তুমি ফিরে যাও। এখানে থাকলে তুমিও শেষ হয়ে যাবে। আমি যেভাবে বাঁচবো সেভাবে কোনো মেয়েই বাঁচতে পারবে না। তুমি তো নাই, তুমি যেভাবে বড়লোক বাড়িতে মানুষ হয়েছো, বড় হয়েছো, সোনা চামচ নিয়ে জন্মেছো মুখে, আমাদের মতন জীবনযাত্রা তুমি কাটাতে পারবে না। রোহিণী তখন বলে, কিন্তু তুমি এইভাবে আর কতক্ষণ পালিয়ে বেড়াবে? একটা তো সময় থাকেই, সেই পর্যন্ত পালানো সম্ভব, তারপরে কি আর পালানো যায়? মন্দার বলে, যত দূর যেতে হয় তত দূরই যেতে হবে, আর কিছু করবার নেই, কিন্তু আমি হাল ছাড়বো না কোনোভাবেই। এর মধ্যেই রোহিণী বলে, একটা সেফ জায়গা আছে যেখানে আমি তোমাকে নিয়ে যেতে পারবো। মন্দার তখন বলে, কি সেফ জায়গা, কোন জায়গার কথা বলছো তুমি? রোহিণী বলে, আমার বাড়ি। শুনেই তো মন্দারের অবস্থা খারাপ হয়ে যায় আর বলে, তুমি বোধহয় ভুলে গেছো আমি শ্যামলীকে ভালোবাসি, তার ওপর তোমার বাড়িতে যা গিয়ে কাণ্ড করেছি, এখন গেলে না আমাকে একেবারে পুলিশের হাতে তুলে দেবে। ও, তুমি আমাকে এখান থেকে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেবে, তাই তো? বুঝতে পেরে গেছি, এতক্ষণ বুঝতে পারছিলাম না ঠিকই, তবে এখন আমার কাছে সবটাই জলের মতন পরিষ্কার হয়ে গেছে। অন্যদিকে দেখা যায় শ্যামলী মনে মনে ভাবতে থাকে, অরুণাভ দাদা যে কী প্ল্যান করলো কিছুই জানতে পারলাম না। শ্যামলী যেই অনিকেতের ঘরে ঢুকে যায়, তৃষা তখন অপরাজিতাকে ডেকে নিয়ে এসে বলে, দেখো বড় মামি দেখো শ্যামলী কিভাবে দাদাভাইয়ের ঘরে ঢুকে গেল।
শ্যামলী তো বলছে আজকে থেকে নাকি ওখানেই থাকবে, এবার তুমি কি করবে বলো? অপরাজিতা বলে, আমিও দেখাচ্ছি যে ও কি করে অনির ঘরে থাকতে পারে। অপরাজিতা এসে বলে, অনি অনি দরজাটা খুলতো। এরপর দরজাটা খুলতেই শ্যামলীকে বাইরে বার করে দিতে যায় অপরাজিতা। শ্যামলী তখন বলে, ম্যাডাম আমি এখান থেকে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। অপরাজিতা বলে, কেন তুমি এখানে থাকবে কেন? শ্যামলী বলে, কারণ এটা আমার স্বামীর ঘর, একজন স্ত্রীর অধিকার আছে তার স্বামীর ঘরে থাকার। অপরাজিতা বলে, অনি তোমাকে স্ত্রী হিসেবে মানেই না, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু কোনোভাবে যেতে চায় না শ্যামলী, আর বলে, ম্যাডাম আপনি আমাকে চাইলেও এই ঘর থেকে বার করতে পারবেন না, আমি আমার স্বামীকে মন থেকে মেনে নিয়েছি, তাই আমি এই ঘরেই থাকবো। এরপর অপরাজিতা বলে, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি শ্যামলী, তুমি আমার মুখে মুখে কথা বলছো। শ্যামলী তখন বলে, আমি যে আপনার মুখে মুখে কথা বলতে চাই না, কিন্তু আপনি তো বুঝতেই পারছেন না, সেই জন্যই মুখে মুখে কথা বলতে হচ্ছে। এর মধ্যেই চলে এসেছে ঠাম্মি, তারপরে এসেছে সূর্য, সবাই মিলে কথা বলতে শুরু করে। সূর্য তখন বলে, ছি 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 অপরাজিতা, এসব আমি কি শুনছি? শ্যামলীর এই ঘরে থাকা নিয়ে তুমি অশান্তি করছো? চলো বলছি, এখানে তুমি একদম অশান্তি করবে না। তখনই অপরাজিতা বলে, সূর্য তুমি বুঝতে পারছো না, শ্যামলীকে এই ঘরে থাকতে দেওয়া যাবে না। শ্যামলী এমনি আমার ছেলেটাকে একেবারে কি বলবো, উল্টোপাল্টা কথা বলে বশ করে নিয়েছে, আমি কোনোভাবেই ওকে এখানে থাকতে দেব না। কিন্তু তখনই সূর্য বলে, তুমি কিন্তু এবারে বড্ড বেশি বাড়াবাড়ি করছো অপরাজিতা। শ্যামলী তখন বলে, আমিও দেখবো আমাকে কে এখান থেকে বার করতে পারে, আমি এখানেই বসে থাকবো, এখানে থেকে যাবো না, খাবো না, আমি এখানে উপোস করবো, অনশন করবো, অনশন। আর এটা শুনে অপরাজিতা আর কোনো কিছু না বলে বেরিয়ে চলে যায়। তখন সবাই চলে গেলে অনেকের তো রীতিমতো শ্যামলীর কাণ্ড দেখে হাসতে শুরু করে আর বলে, অনশন করবেন তাই না, সত্যি আপনি পারেনও বটে। অন্যদিকে মন্দার শ্যামলীর জন্যই চিন্তা করতে থাকে। রোহিণী বলে, শ্যামলীর মতোই ভালো আছে। মন্দার তুমি একটা কথা কেন বুঝতে পারছো না, তোমাকে যে ভালোবাসবে সেই শুধু তোমার সাথে থাকবে, তুমি যাকে বেসেছো সে এখন অন্য কারো স্ত্রী হয়ে গেছে। দেখো আমার বাড়িতে আমি তোমাকে কিভাবে নিয়ে যাব সেটা তোমাকে দেখতে হবে না, কিন্তু দয়া করে তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করো, ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রদীপ ছুঁয়ে প্রার্থনা করে বলো, শ্যামলীকে তুমি দিদি বা বৌদির চোখেই দেখবে, অন্য কোনো চোখে দেখবে না, প্রতিজ্ঞা করো। কিন্তু শ্যামলীকে কোনোভাবেই ভুলতে পারে না মন্দার বলে, কে ভালোবাসবে আমাকে এরপরে? রোহিণী তখন বলে, আমি তোমাকে ভয় পাই না। রোহিণী বুঝিয়ে দেয়, কিন্তু মন্দার বুঝতে পারে না। মন্দার ঠাকুরের সামনে প্রদীপ ছুঁয়ে বলে, আমি শ্যামলীকে আজকের পর থেকে দিদি বা বৌদির চোখে দেখবো, অন্য কোনো চোখে দেখবো না। এর মধ্যে একটা ফুল তুলে নেয় হাতে রোহিণী আর বলে, এই ফুলটা ধরো, তোমার শ্যামলীর প্রতি যত ভালোবাসা আছে সব কিছু মায়ের পায়ে উৎসর্গ করো, রাগ গুন্ডামি আর এইসব কিছু করবে না তুমি, বুঝতে পেরেছো? এরপর সেটাই করে মন্দার। রোহিণী নিজের বাড়িতে চলে যায়, সেখানে গিয়ে শ্যামলীর সাথে আর অনিকেতের সাথে কথা বলে মন্দারে থাকার ব্যবস্থা করছে।